নমস্কার, আমি ডক্টর সুদর্শন কান্তি বৈশ্য। আজকে আমরা একটা খুবই কমন টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে ফাইমোসিস। নাও ফাইমোসিস জিনিসটা হলো যখন কারোর পেনিসের চামড়াটা পুরোপুরিভাবে অথবা আংশিকভাবে খোলে না। এখন ফাইমোসিস জন্মগত হতে পারে, আবার কোনো কোনো সময় দেখা যায় যে বয়সকালে কারোর ডায়াবেটিস হয়েছে বা পেনিসে কোনো ইনফেকশন হয়েছে, তার জন্য হতে পারে। থাইমোসিসে যে সবসময় চামড়া দিয়ে লিঙ্গ কাভার থাকবে সেরকম নয়। কারো কারোর ক্ষেত্রে দেখা যায় যে পেনিসটা যখন নরম থাকছে তখন চামড়াটা খুলছে, অথচ যখন ইরেকশন হচ্ছে বা দাঁড়াচ্ছে তখন চামড়াটা পুরোপুরি খোলে না। নাও ফাইমোসিস থেকে অনেক ধরনের প্রবলেম হয়, অনেক পেশেন্ট আমরা পেয়ে থাকি। প্রথমত হচ্ছে যে বারবার ইনফেকশন হওয়া, আমাদের পেনিস থেকে কিছু সিক্রেশন সবসময় বেরোয়, সেটাকে স্ম্যাগমা বলে। যখন চামড়াটা খোলা হয় রেগুলারলি তখন ওই স্ম্যাগমাটা বেরিয়ে যায়। না হলে যখন স্ম্যাগমাটা জমা হয় তার মধ্যে কিছু জীবাণু বা ব্যাকটেরিয়া গ্রো করে এবং সেটা ওইটার মধ্যে ইনফেকশন করতে থাকে। ওই ইনফেকশনটা যে শুধু পেনিসের মধ্যে সীমিত থাকবে সেরকম নয়, অনেক সময় ইনফেকশনটা ইউরিনের মধ্যে যায়, ইউরিন থেকে কিডনির মধ্যেও যেতে পারে। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে অনেক সময় এই ফাইমোসিসটা এতই টাইট হয় যে তার জন্যে ইউরিনের ফ্লো কমে যায় এবং অনেক চাপ দিয়ে আমাদের ইউরিন করতে হয়, সেই চাপটা গিয়ে পড়ে কিডনির উপরে। তাছাড়াও অনেক সময় আমরা পেয়েছি যে ওই ফাইমোসিসের মধ্যে ভেতরের দিকে পাথর হয়ে গেছে। এটা তখনই হয় যাদের অনেক সরু ছিদ্র ছিল এবং অনেক দিন ধরে সেটাকে অবহেলা করে যাচ্ছে। ফাইমোসিস একটা ইম্পর্টেন্ট কারণ পেনাইল ক্যান্সারের জন্য, মানে পেনিসে ক্যান্সার হওয়ার জন্য। তারপর ফাইমোসিস থেকে অনেক সময় কিডনি ড্যামেজ হতো আমরা দেখেছি, যেখানে কিডনি ট্রান্সপ্লান্ট অবধি আমি করেছি সাধারণ একটা ফাইমোসিসের জন্য। ফাইমোসিস এমন একটা কমন প্রবলেম, অনেক সময় আমরা যাই প্রস্টেট অপারেশন করতে, গিয়ে দেখি যে আরে প্রস্টেটের প্রবলেম ছিল না, ব্লকেজ তো ফাইমোসিসের জন্য হচ্ছিল। আরেকটা কমন প্রবলেম ফাইমোসিস করে থাকে, সেটা হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপে কোনো কোনো সময় ইন্টারকোর্স করতে গেলে যদি কারো ফাইমোসিস থাকে অথবা চামড়াটা পুরোপুরি না খোলে, সেই ক্ষেত্রে পেইনফুল ইরেকশন হয় এবং ইরেকশনটা সাস্টেইন করে না। আমার কাছে অনেক কাপলরা এরকম আসে যারা ইন্টারকোর্স কমপ্লিট করতে পারে না, অথচ পেনিসে কোনো ডিফেক্ট নেই। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে মেইন কারণ ছিল যখন ইনসার্ট করতে যাচ্ছে তখন তার পেনিসের মধ্যে পেইন হচ্ছে, যেটা সাবকনশিয়াস মাইন্ডে আমাদের কাজ করে এবং অটোমেটিক ইরেকশনটা সাস্টেইন করে না, আর আমরা ভাবি ইরেকটাইল ডিসফাংশন ছিল। নাও ফাইমোসিস জিনিসটা এত সোজাভাবে এটাকে ট্রিটমেন্ট করা যায় যে এটা আমাদের করে নেওয়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব। ফাইমোসিস দেখুন অনেক ধরনের রোগ হয় যার ট্রিটমেন্ট মেডিসিন দিয়ে হয় বা অনেক ধরনের সার্জারি দিয়ে হয়। ফাইমোসিস এমন একটা রোগ যার মধ্যে সার্জারি ইজ দ্য অনলি অপশন। আমার কাছে অনেকেই এসে বলে ডাক্তারবাবু আমাকে কিছু ওষুধ দিন যাতে ঠিক হয়ে যায়। অ্যাকচুয়ালি সেরকম কোনো ওষুধ নেই যেটা ফাইমোসিসকে কিওর করতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা কোনো কোনো সময় স্টেরয়েড ক্রিম ইউজ করি, কিন্তু সেটাও আপ টু 7 ইয়ার্স এর মধ্যে যদি চামড়াটা না খোলে বাচ্চাদের, তখনই আমরা এটাকে ফাইমোসিস হিসেবে গণ্য করি। সো অনেক মা বাবারা আসেন যে আমার বাচ্চা চামড়াটা খুলছে না, ডাক্তারবাবু কি করব? তখন আমরা কিছু ক্রিম দেই। মাকে বলা হয় যে আপনি ক্রিমটা লাগিয়ে চামড়াটাকে খোলার জন্য চেষ্টা করবে। যদি দেখা যায় যে সেই চামড়া খুলছে না বা বাচ্চা প্রসব করার সময় চামড়াটা ফুলে উঠছে, সেই ক্ষেত্রে সার্কামসিশন করাটাই সবচেয়ে ভালো। নাও সার্কামসিশন হচ্ছে যত ধরনের অপারেশন আমরা করে থাকি তার মধ্যে সবচেয়ে বেসিক। যখন একজন ডাক্তার তৈরি হয় এমবিবিএস করে, প্রথম যে অপারেশনটা সে শেখে সেটা হচ্ছে গিয়ে সার্কামসিশন। নাও সার্কামসিশন ইনিশিয়াল স্টেজে তারা অবশ্যই হাতে সেলাই করে শেখে, যেখানে চামড়াটা এক্সেস যে চামড়াটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং যেই মার্জিনটা থাকে সেটাতে সেলাই করে দেওয়া হয়। এখন অনেকেই ভাবে আরে বাবা এটা তো ভয়ানক ব্যাপার, কাটতে হবে। অ্যাকচুয়ালি সেটা এত ভয়ানক নয়, কারণ এই অপারেশনে কোনো বেহুশ করার দরকার নেই, শুধু পেনিসটাকে অবশ করলেই চলে। পেনিসটাকে অবশ করে দিলে সেখানে কোনো পেনের অনুভব হয় না এবং এটা করতে মাত্র 5 থেকে 10 মিনিটের সময় লাগে। এখন অনেক ধরনের পদ্ধতি আমাদের কাছে অ্যাভেলেবেল, যেখানে পেইনলেসভাবে সার্কামসিশন করা যেতে পারে উইদিন 1 to 2 মিনিটস। তার মধ্যে সবচেয়ে কমনলি যেটা ইউজ হচ্ছে এখন সেটা হচ্ছে স্টেপলার সার্কামসিশন। অনেক কোম্পানির স্টেপলার পাওয়া যায়, তার মধ্যে জেডএসআর চলে, ওয়াইএসআরও চলে। সেই জিনিসগুলো ব্যবহার করলে পেইনলেসভাবে সার্কামসিশন করা যেতে পারে। নাও জেডএসআর যে স্টেপলারগুলো হচ্ছে
সেটা আপনি এখন আমাদের দেখতে পাবেন। জেডএসআর স্টেপলারটা খুবই ইজি এবং একদম ভয় পাওয়ার কোনো জিনিস নেই। জেডএসআর স্টেপলারের ক্ষেত্রে আমরা পেনিসটাকে আগে অবশ করি, তারপর যে স্টেপলারটা আছে এর মধ্যে একটা রিং শেপের জিনিস থাকে, সেটা পেনিসের মধ্যে ফিট করে দেওয়া হয় এবং যেমন কাগজে স্টেপল করার জন্য আমরা জাস্ট প্রেস করি, সেরকমভাবেই স্টেপলারটাকে ফিট করে রিংটার উপরে এটাকে প্রেস করে দেওয়া হয়। জাস্ট উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড চামড়াটা কেটে বেরিয়ে যায়। এটার বেনিফিটটা হচ্ছে যে ব্লাড বেরোনোটা অটোমেটিক সাথে সাথে বন্ধ হয়ে যায়। দ্বিতীয় জিনিস হচ্ছে যে পরবর্তীকালে সেলাই কাটার কোনো দরকার নেই, সেটা 7 থেকে 10 দিনের মাথায় অটোমেটিক আপনার ঝরে পড়ে যায়। অনেক ছেলেরা আসে আমাদের কাছে যে ডাক্তারবাবু আমাকে কয়দিন ছুটি নিতে হবে বা কয়দিন রেস্ট করতে হবে। আমি সেটা বলে দিই যে স্টেপলার সার্কামসিশনের জন্যে কোনো রেস্টের বা ছুটি নেওয়ার দরকার নেই। আপনি ডেস্ক জব সেম ডেতে চালু করতে পারেন, কারণ সেটা আমরা কোনো ইম্পর্টেন্ট অঙ্গের মধ্যে অপারেশন করছি না। অবভিয়াসলি পেনিস সবারই একটা ইম্পর্টেন্ট অঙ্গ, কিন্তু পেনিসের ভেতরের দিকে আমরা কোনো কাজ করছি না, কাজ করছি আমরা শুধু চামড়ার দিকে। অনেকে আমাকে জিজ্ঞেস করে ডাক্তারবাবু এটা কমপ্লিকেশন কি? দেখুন, স্টেপলার সার্কামসিশনের কমপ্লিকেশন খুব বেশি, আমি আজ পর্যন্ত 20 বছর হয়ে গেছে প্র্যাকটিসে, সেরকম কিছুই দেখিনি। হ্যাঁ, স্কিন কাটলে তার থেকে ইনফেকশন হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, কিন্তু জেনারেলি আমরা সেই সেফটিটা মেনটেন করি, ক্লিনলিনেসটা মেনটেন করি যাতে কোনো ইনফেকশন না হয়। ব্লিডিং আজ পর্যন্ত 20 বছরে আমি একবারেই ব্লিডিং হতে দেখেছি, যার রাত্রিবেলা আমাকে এসে সেলাই করতে হয়েছিল। তাছাড়া ব্লিডিং সেরকম কোনো কমপ্লিকেশন নয়। আপনি নিজেই ভাবুন না, আপনার যদি হাতের চামড়া একটু কেটে যায়, ফুটবল খেলতে গিয়ে আমরা কেটে যায়, ক্রিকেট খেলতে গিয়ে কেটে যায়, তাতে কি মানুষ ব্লিডিং হয়ে মারা যাবে? সেরকম নয়। সো ব্লিডিং জেনারেলি অপারেশনের পরে আর হয় না। 1-2 ফোঁটা ব্লিডিং হয়, সেটা কিছু গণ্য করার বিষয় নয়। তারপর অনেকের প্রশ্ন থাকে যে ডাক্তারবাবু আমরা নর্মাল লাইফে কত তাড়াতাড়ি ফিরে যেতে পারবো? দেখুন, নর্মাল লাইফ বলতে যদি আমরা দুটো লেভেলে ধরি, এক হচ্ছে যে আমার চলাফেরা, টয়লেটে যাওয়া, সেগুলো আপনি করবেনই, এটা কোনোভাবেই আপনার ব্লক করা হচ্ছে না। দ্বিতীয়ত আমরা বলে দিই যে যতদিন না জিনিসটা শুকোচ্ছে ততদিন আপনি লাইট লুজ জামা প্যান্ট পরবেন, যেন ওই জিনিসটা রাব না করে ওই সারফেসটায়। এটা আপনাকেই ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত একটা গজ পিস আপনি র্যাপ অ্যারাউন্ড করতে পারেন ওই পেনিসের চারিদিকে, সো দ্যাট বাইরের জামা কাপড় ওইটার মধ্যে রাব না করে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার এখন আর ব্যথা করছে না, সো আমি নর্মাল টাইট জিন্স পরতে পারি বা অফিসে যেতে পারি বাসে। আদারওয়াইজ আমরা বলি যে যতদিন আপনার ব্যথাটা থেকে যাচ্ছে আপনি ডেস্ক জব করুন, হাঁটাচলাটা যতটুকু পারেন কম করবেন। হাঁটাচলা করে নিলে যে খুব বেশি ক্ষতি হয়ে যাবে সেরকম কিছুই নয়। সো স্টেপলার সার্কামসিশন আমি সবাইকে আজকাল সাজেস্ট করি। অনেকে এসে আমাকে বলে ডাক্তারবাবু লেজার দিয়ে করছেন না কেন? লেজার দিয়ে আমরা করে থাকি যখন কেউ আমাকে খুব বেশি প্রেশারাইজ করে। দেখুন, লেজারের কোনো অ্যাডেড বেনিফিট নেই, কারণ আমরা যখন সার্কামসিশন হাতে করতাম তখন আমরা কাঁচি দিয়ে কাটতাম। সেই জায়গায় লেজার দিয়ে করলে লেজারের একটা পেন পাওয়া যায়, সেটা দিয়ে কাটা যেতে পারে। শুধু এতটুকুই ডিফারেন্স। কতগুলো বড় বড় সেরা থাকে, সেগুলোকে আমাদের সেলাই করতে হয় লেজার দিয়ে কাটলেও। দ্বিতীয় জিনিস হচ্ছে, যেই জিনিসটার জন্য আমি সার্কামসিশনটা স্টেপলার দিয়ে করতে বলি, সেটা হচ্ছে যে স্টেপলারে একটা রিং প্রোভাইড করা হয় এবং ওই মেশিনটা ওই রিংটার উপরে কাটে, তো মার্জিনগুলো একদম মসৃণ হয় এবং খুব সার্কুলার হয়। কিন্তু যখন আমরা হাতে কাটি বা লেজার দিয়ে হাত দিয়ে কাটছি, সেই ক্ষেত্রে মার্জিনটা একটু এবড়ো থেবড়ো হবেই, সেটা আমাদের হাতে একটু ভাইব্রেশন হয়, তার জন্য এটা অ্যাভয়েড করা একদম ইম্পসিবল। সো যদি আপনি ফাইমোসিস আপনার আছে বা আপনার বৈবাহিক জীবনে প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই আপনার নিকটবর্তী ইউরোলজিস্টের কাছে যান এবং সার্কামসিশনের জন্য নিজেকে আগে করে তুলুন। এটাকে একটা বিশাল বড় ডিজিজ ভেবে নিজের জীবনের কমপ্লিকেশন বাড়ানোটার কোনো মানে হয় না। যেটা আমার 5 মিনিটে সলভ হতে পারে, তার জন্য 5 জন ডাক্তারের কাছে গিয়ে যাওয়া যে ডাক্তারবাবু আমাকে একটা ক্রিম দিয়ে দিন, ডাক্তারবাবু আমাকে অন্য ওষুধ দিয়ে দিন যেটা সারানো যেতে পারে, সেটা একদম পসিবল নয়। আমি উইথ অল মাই নলেজ আমি আপনাকে বলছি, সার্জারি ইজ দ্য বেস্ট অ্যান্ড দ্য অনলি অপশন যেটাতে আপনি প্রকৃত সুস্থ হতে পারেন। সো আজকে সার্কামসিশনের ব্যাপারে আমরা বললাম। নেক্সট টপিকে আমরা অন্যান্য ভিডিও নিয়ে আসবো, যাতে পেশেন্টরা তাদের নিজের ভাষায়
ইজিলি জিনিসগুলো বুঝতে পারে। ধন্যবাদ, নমস্কার।